হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে দ্য গ্লাস মেনেজারি বাই টেনেসি উইলিয়ামস। তো টেনেসি উইলিয়ামসের লেখা একটা বিখ্যাত নাটক, যেটার জন্য টেনেসি উইলিয়ামস ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে আছেন, সেই নাটক দ্য গ্লাস মেনেজারি, সেটা আমরা আজকে কি করব, পড়বো। তো এটা বেসিক্যালি আমাদের পার্ট 1 বা ইন্ট্রোডাকশন ক্লাস। এই ক্লাসে আমরা কি করব, এই ক্লাসে আমরা গ্লাস মেনেজারি নাটকটা সম্পর্কে জানবো এবং টেনেসি উইলিয়ামস সম্পর্কে জানবো। আমরা পরবর্তী যে ক্লাসগুলো করব, পরবর্তী ক্লাসে আমরা কি করব, টোটাল যে নাটকটাকে দ্য গ্লাস মেনেজারি নাটকটাকে আমরা অ্যানালাইসিস করে নেব। তো চলো, আজকের আমাদের এই পার্ট 1 বা ইন্ট্রোডাকশন ক্লাস দ্য গ্লাস মেনেজারি বাই টেনেসি উইলিয়ামস শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে গ্লাস মেনেজারি, এই গ্লাস মেনেজারিটার মানে কি, এটা আমরা আগে একটু বলে দিই, তারপর আমরা শুরু করব ক্লাসটা। দেখো, মিনেজারি মানে হচ্ছে আমাদের জু, মানে মিনি জু। মিনি জুকে কি বলা হয়, মিনেজারি, মানে চিড়িয়াখানা। আর গ্লাস মানে হচ্ছে কাঁচ। দ্য গ্লাস মিনেজারি এর টোটাল মানে হলো কি, কাঁচের চিড়িয়াখানা। তো চলো আমরা এই কাঁচের চিড়িয়াখানা আস্তে আস্তে পড়ে নিই। আমরা টেনিসি উইলিয়ামস সম্পর্কে জেনে নিই এবং গ্লাস মিনেজারি সম্পর্কে জেনে নিই। তো দেখো, প্রথমেই আমরা কার সম্পর্কে জানবো, টেনেসি উইলিয়ামস সম্পর্কে জানবো, মানে অ্যাবাউট দ্য অথর। তো দেখো, টেনেসি উইলিয়ামস, তিনি কিন্তু তার যে অরিজিনাল নেম সেটা কিন্তু টেনেসি উইলিয়ামস নয়। তাহলে তার অরিজিনাল নাম কি? তার অরিজিনাল নাম হচ্ছে থমাস লেনিয়ার উইলিয়ামস দ্য থার্ড। থমাস লেনিয়ার উইলিয়ামস দ্য থার্ড, এটা হচ্ছে তার অরিজিনাল নেম। আর টেনেসি উইলিয়ামস এটা হচ্ছে তার পেইন নেম। পেইন নেম মানে ছদ্মনাম। এবার দেখো, নেক্সট যে পয়েন্টটা জানতে হবে সেটা হচ্ছে তার বার্থ এবং ডেথ ইয়ার। দেখো, টেনেসি উইলিয়ামস বেসিক্যালি জন্ম তার 1911 সালে এবং তার মৃত্যু হচ্ছে 1983 সালে। এবং তিনি যে কান্ট্রি থেকে বিলং করছেন সেটা হচ্ছে ইউএসএ বা আমেরিকা। তিনি একজন আমেরিকান প্লে রাইট, মানে আমেরিকান নাট্যকার। তিনি নাটকের ছাড়াও, মানে নাটক লেখা ছাড়াও তিনি কিন্তু শর্ট স্টোরি এবং নভেলস, মানে উপন্যাস এবং ছোট গল্পও লিখেছেন। এবং তিনি যে পিরিয়ডটাতে বিলং করছেন সেই পিরিয়ডটাকে আমরা বলতে পারি মডার্ন এবং লেট মডার্নিজম বা লেট মডার্ন বা পোস্ট মডার্ন পিরিয়ড। এবং তার সমসাময়িক কিছু বিখ্যাত লেখকের নাম হলো কি, ইউজিন ওনিল এবং আর্থার মিলার। তা দেখো, টেনেসি উইলিয়ামস সম্পর্কে আমরা এই কয়েকটা পয়েন্ট পেলাম, আমরা জানতে পারলাম তার অরিজিনাল নেম হচ্ছে থমাস লেনিয়ার উইলিয়ামস দ্য থার্ড। তার পেন নেম হচ্ছে টেনেসি উইলিয়ামস, তিনি এই নামটাতে বেশি ফেমাস। তার জন্ম মৃত্যু জানতে পারলাম, তার জন্ম 1911 সালে এবং মৃত্যু 1983 সালে। এবং জানতে পারলাম যে তিনি একজন আমেরিকান প্লে রাইট এবং শর্ট স্টোরি রাইটার এবং নভেলিস্ট। এছাড়া জানতে পারলাম তার কন্টেম্পোরারি রাইটারদের কথা, যারা হচ্ছেন ইউজিন ওনিল এবং আর্থার মিলার। তাছাড়া আমরা আরো একটা পয়েন্ট জানতে পারলাম, সেটা হচ্ছে কি, তিনি যে পিরিয়ডে বিলং করেন তাকে বলা হচ্ছে লেট মডার্ন পিরিয়ড বা আমাদের পোস্ট মডার্ন পিরিয়ড, তিনি সেখানে বিলং করছেন। নেক্সট আমরা কি জানবো, নেক্সট দেখো আমরা জানবো যে টেনেসি উইলিয়ামস এর লেখা বিখ্যাত বিখ্যাত ওয়ার্ক গুলো কি কি। তো দেখো, তার আমরা 5টা বিখ্যাত ওয়ার্কের নাম জেনে নেবো। তাহলে প্রথমটা হচ্ছে দ্য গ্লাস মেনেজারি, যেটা আজকে আমরা পড়ছি, যেটা 1944 এর নাটক। তা সেটা একটা বিখ্যাত ওয়ার্ক। এছাড়া রয়েছে তার আরেকটা নাটক যার নাম হচ্ছে আ স্ট্রিট কার নেমড ডিজায়ার, যেটা 1947 এ পাবলিশড হচ্ছে, এটাও তার একটা ইম্পর্টেন্ট নাটক। থার্ড ইম্পর্টেন্ট নাটক কি, ক্যাট অন এ হট টিন রুফ, 1955 এর নাটক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা। ফোর্থ তার ইম্পর্টেন্ট রাইটিং হচ্ছে সুইট বার্ড অফ ইউথ, যেটা 1959 এ পাবলিশড হচ্ছে। আর ফিফথ তার ইম্পর্টেন্ট রাইটিং এর নাম হচ্ছে দ্য নাইট অফ দ্য ইগুয়ানা। তাহলে এই 5টা রাইটিং কিন্তু তার ফেমাস রাইটিং, মানে ইম্পর্টেন্ট ওয়ার্কস। এইগুলোর জন্য কিন্তু টেনেসি উইলিয়ামস ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলারিটি গেইন করেছেন। তাহলে দেখো, আমরা এখানে কি জানতে পারলাম, টেনেসি উইলিয়ামসের যে ইম্পর্টেন্ট ওয়ার্কস গুলো বা ফেমাস ওয়ার্কস গুলো, সেগুলোকে আমরা জেনে নিলাম। এরপর আমরা নেক্সট কি করব, এরপর আমরা নেক্সট জানবো যে তিনি কি কি অ্যাওয়ার্ডস এবং অ্যাচিভমেন্টস জীবনে পেয়েছেন। তো দেখো, টেনেসি উইলিয়ামস একজন বিখ্যাত মানুষ, ঠিক আছে। তো তিনি যে দুটো অ্যাওয়ার্ড পেয়েছেন, যে দুটো মানে বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নিউ ইয়র্ক ড্রামা ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ড, যেটা 1945 এ পাচ্ছেন। কিসের জন্য পাচ্ছেন, তার এই আজকের নাটক যেটা আমরা পড়ছি দ্য গ্লাস ম্যানেজারের জন্য পাচ্ছেন। এছাড়াও তাকে আমেরিকান থিয়েটার হল অফ ফেম 1979 এ দেওয়া হচ্ছে। কিসের জন্য দেওয়া হচ্ছে, এই যে আমেরিকান থিয়েটার বা আমেরিকান যে ড্রামা, এই আমেরিকান থিয়েটার বা আমেরিকান ড্রামাতে তার কন্ট্রিবিউশনের জন্য তাকে কি দেওয়া হচ্ছে, আমেরিকান থিয়েটার হল অফ ফেম। দেখো, এখানে থিয়েটার বানানটা THEATER, এটা আমেরিকান স্পেলিং, দ্যাটস ওয়াই আমরা THEATER লিখেছি। আর ব্রিটিশ স্পেলিং হচ্ছে কি THEATRE। তাহলে দেখো, তিনি আমেরিকান থিয়েটার হল অফ ফেম
1979 পাচ্ছেন। সেই কারণেই কিন্তু মানে তিনি একটা বিখ্যাত মানুষ, বুঝতেই পারছো, আমেরিকান প্লেরাইট হিসেবে তিনি কিন্তু বিখ্যাত। এছাড়াও তিনি নিউ ইয়র্ক ড্রামা ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ড পাচ্ছেন 1945-এ তার গ্লাস ম্যানেজারের জন্য। তার অ্যাওয়ার্ডস এবং অ্যাচিভমেন্টগুলো আমরা জেনে নিলাম। এরপর আমরা নেক্সট কি করব? এরপর আমরা নেক্সট নাটকটা সম্পর্কে জানবো। দেখো, টেনেসি উইলিয়ামস সম্পর্কে আমরা এই পয়েন্টগুলো জানলাম। তোমরা কি করবে? তোমরা তোমাদের খাতার মধ্যে এই পয়েন্টগুলোকে সব নোট ডাউন করে নেবে। তাহলে তোমরা যখন পরবর্তী ক্ষেত্রে টেনেসি উইলিয়ামস সম্পর্কে পড়বে তোমাদের কোনো প্রবলেম হবে না, আমি সেটাই আশা করছি। তো চলো আমরা নাটক সম্পর্কে এবার একটা একটা করে পয়েন্ট ওয়াইজ জেনে নিই। তো দেখো, অ্যাবাউট দ্য প্লে মানে নাটকটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো দেখো, নাটকটা প্রথমে রিটেন ডেট কখন কখন লেখা হচ্ছে নাটকটা। তো এই টেনেসি উইলিয়ামসের দ্য গ্লাস মেনেজারি এটা বেসিক্যালি লেখা হচ্ছে 1944 সালে লেখা হচ্ছে। দেখো, 1944 সালে লেখা হচ্ছে, এটা বেসিক্যালি একটা অ্যাপ্রক্স ডেট। আমরা বলতে পারি টেনেসি উইলিয়ামস ওই 1943 বা 42 সাল থেকে নাটকটা লিখতে শুরু করেছিলেন, বাট 44-এ গিয়ে তিনি নাটকটা লেখা কমপ্লিট করেন। তো দেখো, নাটক নাটক লেখা হয় কিসের জন্য? পারফর্ম করার জন্য। নাটক তো পড়ার জন্য হয়, তার সাথে কি পারফর্ম করার জন্য। পারফরমেন্সটা নাটকের জন্য মেইন দরকার। তাহলে প্রথমে নাটক পারফর্ম হয়, তার পরবর্তী ক্ষেত্রে সেটা বুক আকারে পাবলিশড হয়। তাহলে এই নাটকটা প্রথম পারফর্ম কখন হচ্ছে? এটা প্রথম পারফর্ম হচ্ছে 1944-এ। কোথায় পারফর্ম হচ্ছে? শিকাগোতে, মানে শিকাগোতে এই নাটকটা ফার্স্ট পারফর্ম হচ্ছে 1944-এ। নেক্সট আমাদের কি জানতে হবে? নেক্সট জানতে হবে এই নাটকটা কখন পাবলিশড হচ্ছে, মানে বই আকারে কখন পাবলিশড হচ্ছে। এই নাটকটা বই আকারে পাবলিশড হচ্ছে 1945-এ। এবং কোন পাবলিকেশনের দ্বারা? র্যান্ডম হাউস পাবলিকেশন এটাকে পাবলিশ করছে 1945-এ অ্যাজ এ বুক। তা দেখো, আমরা প্রথমে জানলাম রিটেন ডেট 1944, নেক্সট জানলাম পারফরমেন্স ডেট। পারফর্ম কখন হচ্ছে? 1944-এ শিকাগোতে। নেক্সট আমরা জানলাম যেটা পাবলিকেশন ডেট, মানে ফার্স্ট কখন পাবলিশড হচ্ছে। ফার্স্ট পাবলিশড হচ্ছে 1945-এ, কার দ্বারা? র্যান্ডম হাউস পাবলিকেশনের দ্বারা। নেক্সট আমাদের যে পয়েন্টটা জানতে হবে সেটা হচ্ছে নাটকটার জনরাটা কি, মানে জনরাটা কি বা ক্যাটাগরিটা কি। দেখো, প্রত্যেকটা রাইটিং এর একটা জনরা বা ক্যাটাগরি থাকে। তাহলে টেনেসি উইলিয়ামসের এই যে গ্লাস মেনেজারি, এর বা ক্যাটাগরি কি? দেখো, এটা বেসিক্যালি একটা মেমোরি প্লে। এখানে আমাদের যে প্রোটাগনিস্ট, যার নাম হচ্ছে টম টম উইংফিল্ড, তার মেমোরির মাধ্যমে টোটাল নাটকটাকে প্রেজেন্ট করেছেন কে? আমাদের টেনেসি উইলিয়ামস। তাহলে দেখো, এটা একটা মেমোরি প্লে, কিন্তু এখানে অনেক অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট রয়েছে, মানে টেনেসি উইলিয়ামসের নিজের জীবনের অনেক কিন্তু কথা এখানে রয়েছে। এখানে টমকে আমরা অনেক সময় টেনেসি উইলিয়ামসের সাথে তুলনা করি, এবং টমের যে বোন আছে লরাকে আমরা টেনেসি উইলিয়ামসের রিয়েল সিস্টারের সাথে অনেক সময় তুলনা করে থাকি, মানে ক্রিটিকরা করে থাকে। তাহলে এটা বেসিক্যালি একটা মেমোরি প্লে, কিন্তু এখানে স্লাইটলি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস রয়েছে। তাহলে দেখো, নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে সেটিং। দেখো, যে কোনো নাটকের সেটিং আমাদের জানতে হবে। তাহলে এই নাটকের সেটিং কি? দেখো, এই নাটকের সেটিং হচ্ছে সেন্ট লুই, যেটা মিসৌরিতে অবস্থিত। ইউএস এর সেন্ট লুই, মিসৌরিতে। এবং সালটা হচ্ছে কখন? 1930s, মানে 1930 সালের যে দশক, 1930-এর যে দশক, সেই সময়কার সেটিং, সেই সময়কার টাইম পিরিয়ড, এবং সেন্ট লুই, মিসৌরিতে এই নাটকটা সেট হয়েছে। তো দেখো, আমরা যদি টেনেসি উইলিয়ামসের বায়োগ্রাফি পড়ি, তাহলে বায়োগ্রাফিতে আমরা জানতে পারবো যে টেনেসি উইলিয়ামসও কিন্তু তার ম্যাক্সিমাম পিরিয়ডটা, মানে ম্যাক্সিমাম টাইমটা এই সেন্ট লুইতে কাটিয়েছেন। তাহলে বুঝতেই পারছো, একটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট কিন্তু আমরা সেটিং এর মধ্যেও পেয়ে যাচ্ছি। তাহলে নাটকের সেটিং কি? সেন্ট লুই, মিসৌরি ইন দ্য 1930s, মানে 1930 সালের মিসৌরির সেন্ট লুইতে। নেক্সট আমাদের জানতে হবে স্ট্রাকচার। দেখো, প্রত্যেকটা নাটকে একটা স্ট্রাকচার থাকে। তো এই নাটকের স্ট্রাকচার কি? এই নাটকে বেসিক্যালি 7টা সিন আছে। এখানে অ্যাক্ট বলবো না, আমরা সিন, 7টা বিভিন্ন দৃশ্য আছে। যেহেতু এটা একটা মেমোরি প্লে, তাই প্রত্যেকটা জিনিসকে কিসের মাধ্যমে প্রেজেন্ট করেছেন টেনেসি উইলিয়ামস? মেমোরির মাধ্যমে, মানে সিনের মাধ্যমে, বিভিন্ন দৃশ্যর মাধ্যমে প্রেজেন্ট করেছেন। তো এই নাটকে কটা দৃশ্য আছে? 7টা দৃশ্য আছে, মানে 7 সিনস রয়েছে এই নাটকে। তো সেটা যখন আমরা নাটকটা পড়বো তখন সেটা আমরা দেখতে পাবো। দেখো, আমরা রিটেন ডেট জানতে পারলাম 1944, ফার্স্ট পারফর্ম ডেট 1944 ইন শিকাগো, ফার্স্ট পাবলিকেশন 1945 বাই র্যান্ডম হাউস পাবলিকেশন। জানতে পারলাম মেমোরি প্লে উইথ স্লাইটলি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস। আর কি জানতে পারলাম? সেটিং সেন্ট লুই, মিসৌরি ইন দ্য 1930s। আর কি জানতে পারলাম? স্ট্রাকচারে কি জানতে পারলাম? যে নাটকটার মধ্যে 7টা সিন রয়েছে। আমরা নেক্সট জেনে নিই। তো দেখো, নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সোর্সেস। এই যে তিনি নাটকটা লিখেছেন, এই নাটকটার বেসিক সোর্সটা কি, মানে তিনি তার এই স্টোরিটাকে কোথায় পেলেন।
দেখো ম্যাক্সিমাম এই নাটকের যে স্টোরি আউটলাইনটা সেটা তিনি তার নিজের একটা শর্ট স্টোরি থেকে নিয়েছে, যে শর্ট স্টোরিটা 1943-তে পরবর্তী ক্ষেত্রে তিনি পাবলিশ করেন। তো এই 1943-র যে শর্ট স্টোরি যার নাম হচ্ছে পোর্ট্রেট অফ এ গার্ল ইন গ্লাস, এই পোর্ট্রেট অফ এ গার্ল ইন গ্লাস 1943-র যে শর্ট স্টোরি, এখান থেকে আমাদের গ্লাস মেনেজারি নাটকের ম্যাক্সিমাম গল্পটা নেওয়া হয়েছে। এছাড়াও তার একটা স্ক্রিন প্লে আছে। স্ক্রিন প্লে মানে কি মানে সিনেমা বা কোনো থিয়েটার বা কোনো মানে সিরিয়ালে প্লে করার জন্য যে প্লে তাকে বলা হয় স্ক্রিন প্লে। তা সেই স্ক্রিন প্লেটার নাম হচ্ছে দ্য জেন্টলম্যান কলার। এই জেন্টলম্যান কলার নামে তার যে স্ক্রিন প্লেটা আছে, এই স্ক্রিন প্লে থেকে এবং পোর্ট্রেট অফ এ গার্ল ইন গ্লাস, এটা 1943 একটা শর্ট স্টোরি, এই দুটো থেকে আমাদের টেনেসি উইলিয়ামস তার গ্লাস মেনেজারির যে টোটাল গল্পটা সেটাকে কিন্তু দেখিয়েছেন। আর নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ, মানে কোন পয়েন্ট অফ ভিউতে বা কোন ন্যারেটিভ স্টাইলে তিনি এই গ্লাস মেনেজারি নাটকটাকে বর্ণনা করেছেন। তো বেসিক্যালি এই যে গ্লাস মেনেজারি নাটকটা বর্ণিত হয়েছে আমাদের এখানকার যে ক্যারেক্টার মানে প্রোটাগনিস্ট, নাটকের যে প্রোটাগনিস্ট তার নাম হচ্ছে টম। টমের মাধ্যমে, টম হচ্ছে একটা মানে ডুয়াল ক্যারেক্টার প্লে করছে এই নাটকে। টম কি করছে? ডুয়াল ক্যারেক্টার প্লে করছে, মানে ডুয়াল রোল প্লে করছে, দুটো দ্বৈত রোল প্লে করছে। বেসিক্যালি সে একজন ক্যারেক্টার এই নাটকের, প্লাস সে হচ্ছে এই গল্পের ন্যারেটর বা তার পয়েন্ট অফ ভিউ বা তার মেমোরি থেকে আমরা টোটাল গল্পটা জানতে পাচ্ছি, যে কারণে আমরা এটাকে কি বলছি? মেমোরি প্লে বলছি। তা দেখো পয়েন্ট অফ ভিউ পেয়ে গেলাম। পয়েন্ট অফ ভিউ কি? টমের মেমোরি থেকে টোটাল নাটকের গল্পটা আমরা দেখতে পাচ্ছি। সোর্স পেয়ে গেলাম একটা 1943 শর্ট স্টোরি পোর্ট্রেট অফ এ গার্ল ইন গ্লাস, যেটা আমাদের টেনেসি উইলিয়ামস লিখেছিলেন, এবং এছাড়াও তার লেখা দ্য জেন্টলম্যান কলার নামে একটা স্ক্রিন প্লে। এই দুটোকে মিক্স করে তিনি কিন্তু গ্লাস মেনেজারি লিখেছেন। চলো নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট আমাদের জানতে হবে থিম। তাহলে দেখো এই নাটকটা কোন কোন থিমের ওপর বেস করে লেখা হয়েছে। দেখো অনেকগুলো থিম রয়েছে, আমরা 5টা বেসিক থিমকে নিয়ে আলোচনা করব। দেখো প্রথম থিম হচ্ছে ইলিউশন অ্যান্ড রিয়েলিটি। দেখো ইলিউশন অ্যান্ড রিয়েলিটি, দেখো এই নাটক যখন আমরা পড়বো আমরা কিন্তু এই ইলিউশন এবং রিয়েলিটি মানে বাস্তব এবং কল্পনার জগৎ, এই দুটোর মধ্যে কিন্তু বারবার দ্বন্দ্ব খুঁজে পাবো। আমরা দেখবো নাটকের প্রত্যেকটা ক্যারেক্টার এই বাস্তব এবং যে রিয়েল জগৎ মানে রিয়েল জগতের সাথে যে কল্পনার জগৎ, সেই জগতের মধ্যে একটা কনফ্লিক্টের মধ্যে রয়েছে কারা? আমাদের নাটকের প্রত্যেকটা ক্যারেক্টার। তাহলে ইলিউশন এন্ড রিয়েলিটি এটা একটা থিম। সেকেন্ড কি? দ্য ইম্পসিবিলিটি অফ ট্রু এসকেপ। আর দেখতে পাবো কি যে এই নাটকের প্রত্যেকটা ক্যারেক্টার এসকেপ করতে চাইছে জীবনের যে হার্শ রিয়েলিটি বা কঠোর বাস্তব, সেই কঠোর বাস্তব থেকে প্রত্যেকটা ক্যারেক্টার এসকেপ করতে চাইছে, কিন্তু এসকেপ করতে পারছে না। কারণ দেখবে আমরা অনেক সময় চেষ্টা করি আমাদের জীবনের বাস্তবগুলো থেকে, আমাদের জীবনের কঠিন সময়গুলো থেকে এসকেপ করতে, বাট আমরা কিন্তু এসকেপ করতে পারি না। তাহলে সেই ইম্পসিবিলিটি অফ ট্রু এসকেপ এটাও কিন্তু দেখানো হয়েছে। থার্ড কি দেখানো হয়েছে? থার্ড দেখানো হচ্ছে দ্য আনরিলেন্টিং পাওয়ার অফ মেমোরি। এই যে মেমোরি মানে আমাদের কল্পনা, আমাদের যে পাস্ট, আমাদের যে ইতিহাস, এই মেমোরিও কিন্তু আমাদের লাইফে প্রচন্ড পরিমাণে একটা রোল প্লে করে। তাহলে এখানেও সেই মেমোরির যে রোল বা মেমোরির যে পাওয়ার সেটাকেও কিন্তু দেখানো হয়েছে। দেখো আমি প্রথমেই বলেছি যে গল্পটা টোটালি আমাদের টম ন্যারেট করছে তার মেমোরি থেকে। তাহলে বুঝতেই পারছো মেমোরির যে আনরিলেন্টিং পাওয়ার সেটাকেও কিন্তু দেখিয়েছেন কে? টেনেসি উইলিয়ামস। 4 নম্বর পয়েন্টে কি দেখতে পাচ্ছি আমরা? 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি আমরা রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট, মানে দায়িত্ব এবং দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া। তো দেখো এই দুটো থিমকেও কিন্তু তিনি খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন। তিনি একদিকে দেখাচ্ছেন যে দায়িত্ব, প্রত্যেকটা ক্যারেক্টার তার দায়িত্বগুলো তার রেসপন্সিবিলিটি গুলো পালন করছে, আবার দেখাচ্ছেন যে প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাবান্ডন করতে চাইছে, তার দায়িত্বগুলোকে কি করতে চাইছে? ত্যাগ করতে চাইছে। বেসিক্যালি নাটকটা একটা রিয়েলিস্টিক প্লে। আমরাও দেখবে আমাদের লাইফে কি করি? রেসপন্সিবিলিটি আছে, আমরা একদিকে রেসপন্সিবিলিটি পালন করি, আবার কি করি অন্যদিকে সেই রেসপন্সিবিলিটি গুলোকে আমরা অ্যাবান্ডন করতেও কিন্তু পিছু হটি না। তা দেখো এই রেসপন্সিবিলিটি এবং অ্যাবান্ডনমেন্ট এটাও কিন্তু নাটকে দেখতে পাবো আমরা ক্যারেক্টার গুলোর মধ্যে। আর 5 নাম্বার যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট, এটাও একটা থিম, তার নাম হচ্ছে কি? আমেরিকান ড্রিম। দেখো আমেরিকান ড্রিম সম্পর্কে আমি বলে দিই। দেখো আমেরিকান ড্রিম হচ্ছে 1930s এর একটা আমেরিকার ইথোস, মানে আমেরিকার একটা ফিলসফি। তাহলে আমেরিকানরা এই 1930s এর সময় বেসিক্যালি এই আমেরিকান ড্রিমটা দেখতে পাওয়া যায়। এটার মানে কি?
আমেরিকান ড্রিমের বেসিক কথা হলো যে আমেরিকাতে সবকিছুতে ইকুয়ালিটি আসবে এবং প্রত্যেকে ইকোনমিক্যালি, সোশ্যালি এবং বাকি সমস্ত দিক দিয়ে ডেভেলপ করবে। এই যে ডেভেলপমেন্ট, এই যে টোটাল ডেভেলপমেন্ট, আমেরিকানদের মধ্যে একটা স্বপ্ন জাগিয়েছিল যে টোটালি তারা ইকোনমিক্যালি বলো বা সোশ্যালি বলো তারা যে ডেভেলপ করবে, এটাকে বলা হয় আমেরিকান ড্রিম। এই আমেরিকান ড্রিমের যে নোশন, এই যে ডেভেলপমেন্ট, প্রত্যেকের ডেভেলপমেন্ট, এই নোশনটাকেও কিন্তু এই নাটকে দেখানো হয়েছে এবং কিভাবে আমেরিকান ড্রিম ব্রেকডাউন হচ্ছে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে টেনিসি উইলিয়ামস তার এই নাটকের মধ্যে প্রেজেন্ট করেছেন। তাহলে থিমের মধ্যে পেয়ে গেলাম 5টা থিম: ইলিউশন অ্যান্ড রিয়েলিটি, দ্য ইম্পসিবিলিটি অফ ট্রু এসকেপ, দ্য আনরিলেন্টিং পাওয়ার অফ মেমোরি, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট এবং 5 নম্বরে পেলাম আমেরিকান ড্রিম। নেক্সট আমরা কি জানবো? নেক্সট আমরা জানবো এই নাটকের সিম্বলস গুলো। এখানে টেনিসি উইলিয়ামস কি কি সিম্বল ইউজ করেছেন। দেখো বেসিক্যালি 4টে বেসিক সিম্বল আছে। একটা হচ্ছে গ্লাস মিনেজারি। দেখো নাটকের নাম গ্লাস মিনেজারি। কেন গ্লাস মিনেজারি নাম হয়েছে? এই নাটকের একটি ক্যারেক্টার, তার নাম হচ্ছে লরা। লরাকে আমাদের যে প্রোটাগনিস্ট টম, টমের বোন হচ্ছে লরা। এই লরা তার বাড়িতে, তার মানে যেটা তার রুম, তার লিভিং রুম, সেই লিভিং রুমে সে কি করেছে, তার শোকেসের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট কাঁচের বিভিন্ন জন্তু, মানে কাঁচের বিভিন্ন অ্যানিমেল কেসে রেখেছে। সেখানে ঘোড়া আছে, বাঘ আছে, হাতি আছে, সিংহ আছে, বিভিন্ন রকম কি আছে, কাঁচের অ্যানিমেলস রয়েছে। এই কাঁচের অ্যানিমেল গুলোকে একটা মিনিয়েচারি হিসাবে প্রেজেন্ট করছে, মানে ছোট্ট জু হিসাবে প্রেজেন্ট করছে কি টেনিসি উইলিয়ামস। তাহলে এই গ্লাস মিনেজারি মানে কাঁচের এই যে ছোট্ট ছোট্ট চিড়িয়াখানা, মানে ছোট্ট ছোট্ট পশুদের যে কাঁচের মূর্তিগুলো, এটা হচ্ছে একটা বিরাট বড় সিম্বল। কিসের সিম্বল? দেখো এটা সিম্বলাইজ করছে এসকেপ। কিভাবে এসকেপ সিম্বলাইজ করছে? দেখো লরা ওই কাঁচের জগতে, ওই ইলিউশনের জগতে ভেসে থাকতে চায়। সে তার ওই গ্লাস অ্যানিমেল গুলোকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতে চায়। সে বাস্তবটাকে দেখতে চায় না। তাহলে লরা তার বাস্তব থেকে এসকেপ করছে। দেখো তাহলে লরা তার বাস্তব থেকে এসকেপ করছে, সেই এসকেপ মেকানিজমটা কিন্তু প্রেজেন্ট করছেন আমাদেরকে টেনিসি উইলিয়ামস তার এই গ্লাস মিনিজারি বা ছোট্ট ছোট্ট যে গ্লাস অ্যানিমাল সেগুলোর মাধ্যমে। সেকেন্ড কি সিম্বল রয়েছে? গ্লাস ইউনিকর্ন রয়েছে। দেখো ইউনিকর্ন মানে কি? ইউনিকর্ন মানে হচ্ছে এক সিংহ ঘোড়া, মানে একটা সিংযুক্ত ঘোড়াকে আমরা কি বলি? ইউনিকর্ন বলি। তাহলে এই ইউনিকর্নটা কিন্তু ওই গ্লাস অ্যানিমেলের মধ্যে একটা, ওই যে অনেকগুলো গ্লাস অ্যানিমেল আছে তার মধ্যে একটা হচ্ছে ইউনিকর্ন। এটাও কিন্তু এই যে লরার যে মানে ইলিউশন এবং যে এসকেপ মেকানিজম, এবং সে নিজেকে ওই ইউনিকর্নের মতো মনে করে। দেখো ইউনিকর্ন কি জিনিস? ইউনিকর্ন বাস্তবে হয় না। আমরা কখনো ওই পক্ষীরাজ ঘোড়া দেখিনি। ইউনিকর্নের বাংলা মানে হচ্ছে পক্ষীরাজ ঘোড়া, যার ডানা থাকবে এবং মাথায় একটা সিং থাকবে। তাহলে ইউনিকর্ন সিম্বলাইজেস একটা আমাদের কি বলবো, একটা থিঙ্কিং, একটা একটা আমাদের মানে যেটা অরিজিনালি হতে পারে না, যেটা একটা মেমোরি আমাদের। তাহলে সেই মেমোরি এবং সেই থিঙ্কিংটাকে এবং সেই মানে ইলিউশনটাকে প্রেজেন্ট করছে কে? আমাদের এই গ্লাস ইউনিকর্ন। এছাড়া মিউজিক রয়েছে। দেখো মিউজিক, আমরা নাটকটার মধ্যে বারবার মিউজিক পাবো। এই মিউজিক সিম্বলাইজ করছে তার রিদম, আমাদের লাইফের যে রিদম, যে আমরা লাইফ এটা কি চলে? রিদমে চলে। উইদাউট রিদম দেয়ার ইজ নো লাইফ। এই রিদমটাকে প্রেজেন্ট করছে কি? আমাদের এই মিউজিক। আর রয়েছে দ্য ফায়ার এসকেপ। ফায়ার এসকেপ মানে কি? দেখো এমার্জেন্সি এক্সিট থাকে, দেখবে আগুন লেগে গেলে বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে একটা করে এমার্জেন্সি এক্সিট থাকে। সেই এমার্জেন্সি এক্সিট থাকে কি বলা হচ্ছে? আমাদের ফায়ার এসকেপ বলা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাবো এই যে মানে টম এবং লরা, এদের ঘরের মধ্যে একটা ফায়ার এসকেপ রয়েছে। তাহলে এই ফায়ার এসকেপটা কি সিম্বলাইজ করছে? দেখো ফায়ার এসকেপটা সিম্বলাইজ করছে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের জীবনের যে ফ্রাস্ট্রেশন, তাদের জীবনের যে চিন্তা, তাদের জীবনের যে দুঃখ, সমস্ত কিছু থেকে এসকেপ করতে চাইছে, এই জিনিসটাকে প্রেজেন্ট করছে এই ফায়ার এসকেপ। তাহলে যে সিম্বলগুলো আমরা পেলাম, গ্লাস অ্যানিমেলস, গ্লাস ইউনিকর্ন, মিউজিক এবং ফায়ার এসকেপ, প্রত্যেকটাতে আমরা দেখছি একটা ইলিউশন এবং রিয়েলিটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। প্রত্যেকটা ইমেজ এবং প্রত্যেকটা সিম্বলের মধ্যে কি রয়েছে? একটা ইলিউশন এবং রিয়েলিটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার এই যে এসকেপ করতে চাইছে তাদের বাস্তবতা থেকে, টম বলো, টমের মা বলো, টমের বাবা বলো, লরা বলো, বা লরার মানে লরাকে যে দেখতে আসবে যে ছেলেটি, সেই ছেলেটি বলো, প্রত্যেকে এসকেপ করতে চাইছে। সেই এসকেপ মেকানিজমটা এবং এই যে বাস্তব এবং অবাস্তব, বাস্তব এবং কল্পনা, এই দুটো যে দ্বন্দ্ব, সেগুলো কিন্তু সিম্বলের মাধ্যমে প্রেজেন্ট করছেন কে? টেনিসি উইলিয়ামস। তাই সিম্বলগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম।
আমরা নেক্সট কি জানবো? নেক্সট জানবো আমরা ক্যারেক্টার্স। দেখো ক্যারেক্টার্স জানতে হবে, ক্যারেক্টার্স না জানলে আমাদের নাটকটা পড়াটাই বেকার হবে। তাহলে বেসিক্যালি এই নাটকে 5টা ক্যারেক্টার আছে। 5টা ক্যারেক্টারের মধ্যে আমরা 4টে ক্যারেক্টারকে অন স্টেজ দেখতে পাবো, আর একটা ক্যারেক্টারের আমরা কথা শুনবো এবং তার ছবি দেখতে পাবো, কিন্তু তাকে কখনোই আমরা অন স্টেজ মানে ফিজিক্যালি তাকে দেখতে পাবো না। দেখো বেসিক্যালি টম হচ্ছে মেইন ক্যারেক্টার। টম কি করছে? তার মেমোরি থেকে বাকি ক্যারেক্টারদের কি করছে মানে ডেসক্রিপশন দিচ্ছে। তাহলে সেই 5টা ক্যারেক্টারের মধ্যে 4টে ক্যারেক্টার মেইন আর একটা ক্যারেক্টার মাইনর আমরা বলতে পারি। তাহলে চলো সেই 5টা ক্যারেক্টারকে জেনে নিই। তাহলে প্রথম হচ্ছে আমাদের টম উইংফিল্ড। বেসিক্যালি এটা একটা উইংফিল্ড মানে উইংফিল্ড নামে একটা ফ্যামিলির গল্প। সেই উইংফিল্ড ফ্যামিলির টম উইংফিল্ড। তা টম কে? টম হচ্ছে আমাদের এই যে নাটক, এই নাটকের প্রোটাগনিস্ট মানে মুখ্য চরিত্র, এবং সে হচ্ছে ন্যারেটর মানে সে এই নাটকটা বর্ণনা করছে, সে এই নাটকটাকে ন্যারেট করছে আমাদের কাছে। তা টম হচ্ছে বোথ প্রোটাগনিস্ট এবং ন্যারেটর অফ দ্য প্লে। আমি প্রথমেই বলেছি টম একটা ডুয়ালিটি প্লে করছে, ন্যারেটর এবং প্রোটাগনিস্টের। টম হচ্ছে কে? অ্যামান্ডার ছেলে এবং লরার ভাই। তা টমের মায়ের নাম হচ্ছে অ্যামান্ডা এবং টমের বোনের নাম মানে দিদির নাম হচ্ছে লরা। টম হচ্ছে বেসিক্যালি বাই নেচার এ পোয়েট, মানে টমে কিন্তু কবিদের মতো ইচ্ছা, কিন্তু সে তার ফ্যামিলির প্রেসারের জন্য মানে ফ্যামিলিকে তাকে ফ্যামিলির প্রতি তার একটা রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটির জন্য সে কি করে? একটা জুতোর কারখানায় কাজ করে, শু ওয়্যার হাউসে কাজ করে। কে কাজ করে? টম ওয়েন। তাহলে প্রথম ক্যারেক্টার টম কে পেলাম। তা টম হচ্ছে আমাদের নাটকের প্রোটাগনিস্ট এবং ন্যারেটর। টম হচ্ছে অ্যামান্ডার ছেলে এবং লরার ভাই, এবং টম হচ্ছে বাই নেচার একজন পোয়েট, এবং সে কিন্তু ফ্যামিলির প্রতি তার একটা রেসপন্সিবিলিটি আছে, সেই কারণে সে কি করে? একটা শু ওয়্যার হাউসে কাজ করে। তা দেখো টমকে যখন আমরা নাটকের মধ্যে দেখবো, আমরা বারবার দেখবো যে টম লেট নাইট বাড়ি ফেরে, টম ড্রিঙ্ক করে, টম মুভি দেখে কাটায়। মানে টমও কিন্তু এই যে বাস্তব, এই বাস্তব জগতে এই রেসপন্সিবিলিটি এইসব সামলাতে চায় না। সে কিন্তু অ্যাজ এ পোয়েট ফ্রিলি থাকতে চায়, কিন্তু সে ফ্রিলি থাকতে পারছে না, তাকে বাস্তব বারবার কিন্তু কি করছে? আঘাত আনছে। তা দেখো টমকে আমরা পেয়ে গেলাম। নেক্সট ক্যারেক্টার হচ্ছে আমাদের অ্যামান্ডা উইংফিল্ড। তাহলে অ্যামান্ডাকে? অ্যামান্ডা হচ্ছে দ্য হেড অফ দ্য উইংফিল্ড হাউস। তাহলে উইংফিল্ড ফ্যামিলির এখন প্রধানকে অ্যামান্ডা উইংফিল্ড। অ্যামান্ডা হচ্ছে টম এবং লরার মা, এবং অ্যামান্ডা তার ইউথ, সে যখন ইয়াং ছিল, ইয়াংয়ে খুব বিউটিফুল ছিল। সে বেসিক্যালি একটা বেল ছিল, মানে বেল বলতে বিউটিফুল লেডি। সে খুব সুন্দর একটা বিউটিফুল লেডি ছিল। সেও কিন্তু এসকেপ করছে এই বাস্তব থেকে বারবার। তাকে দেখবো আমরা যখন নাটক পড়বো, সে বারবার তার পাস্টের কথা বলছে, তার ইউথের কথা বলছে। সে এবার এটা বলছে যে তাকে একদিন এতগুলো লোক দেখতে এসেছিল বিয়ে করার জন্য, যে তাদের বাড়িতে অতগুলো চেয়ার ছিল না, প্রতিবেশীদের কাছ থেকে কি করতে হয়েছিল? চেয়ার আনতে হয়েছিল। তাহলে বারবার সে তার ওই যে গ্লোরিয়াস পাস্ট, তার যে ইউথ, সেই ইউথের যে মেমোরি, সেই মেমোরির মধ্যে রয়েছে। তা দেখো নাটকটা হচ্ছে মেমোরি প্লে। প্রত্যেকটা ক্যারেক্টার তার মেমোরির মধ্যে, তার ইলিউশনের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছে। প্রত্যেকটা ক্যারেক্টার বাস্তব থেকে এসকেপ করার চেষ্টা করছে। এই যে থিমগুলো নিয়ে আমি আলোচনা করলাম, ওই থিমগুলোকে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারই প্রেজেন্ট করছে। ওই যে আমেরিকান ড্রিম বলেছিলাম, আমেরিকান ড্রিম মানে কি? সবাই প্রসপারিটি, সবাই প্রসপার হবে, কিন্তু সেই প্রসপার করতে গিয়ে ইঁদুর দৌড়াতে দৌড়াতে হচ্ছে সবাইকে, মানে একটা রেসের মধ্যে নেমে পড়তে হচ্ছে। ওই রেসে চলতে চলতে মানুষ কি হচ্ছে? মানুষ মানে ব্যস্ত হয়ে যাচ্ছে, মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। সেই ফ্রাস্ট্রেশন থেকে মুক্তির জন্য সবাই কিন্তু ইলিউশনে ভর দিচ্ছে। সেই ইলিউশনের ব্যাপারটাই কিন্তু টেনিসি উইলিয়ামস খুব সুন্দর প্রেজেন্ট করছেন। তাই দুটো ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট ক্যারেক্টারে চলে যাই। নেক্সট ক্যারেক্টার কাকে পাচ্ছি আমরা? লরা উইংফিল্ড। লরাকে? লরা হচ্ছে অ্যামান্ডার মেয়ে এবং টমের বড় বোন, মানে টমের দিদি। দেখো লরার বেসিক্যালি 23 ইয়ার্স ওল্ড, মানে 23 বছর বয়স, এবং সে খুব লাজুক। সে কেন লাজুক? কারণ সি ইজ ক্রিপলড, তার পাটা খোড়া, তার একটা পা খোড়া, এবং সে পায়ে ব্রেস পরে হাঁটাহাঁটি করে, মানে সে ব্রেস না পরলে সে হাঁটতে পারে না। তাহলে বুঝতেই পারছো লরাকে পেয়ে গেলাম আমরা। তাহলে লরাও দেখো এসকেপ করছে। আমরা প্রথমেই জানলাম যে নাটকের যে টাইটেল দ্য গ্লাস মেনেজারি, সেটা ওই লরার পুতুলগুলোকে নিয়ে, লরার যে ছোট্ট ছোট্ট কাঁচের পুতুলগুলো আছে বিভিন্ন পশু পাখির, সেটাকে নিয়েই কিন্তু আমাদের এই নাটকের টাইটেল দ্য গ্লাস মেনেজারি। তা লরা কিন্তু তার এই বাস্তব, তার এই লাজুক স্বভাব, তার এই ক্রিপলড, তার এই পা খোড়া, এই সমস্ত কিছু থেকে কিন্তু এসকেপ করছে কিসের মাধ্যমে? তার ওই গ্লাস অ্যানিমাল গুলোর মাধ্যমে। লরাও কিন্তু তার মেমোরি, লরাও কিন্তু তার ইলিউশনের জগতে রয়েছে। 4 নম্বর কে? 4 নম্বর ক্যারেক্টার নাম হচ্ছে জিম ওকন।
এই জিম ওকনার হচ্ছে টম এবং লরার পুরনো বন্ধু একজন। দেখো জিম বেসিক্যালি সে যখন স্কুল লেভেলে মানে সে যখন স্কুলে পড়তো সে খুব বড় একজন অ্যাথলিট ছিল, খুব নামকরা অ্যাথলিট ছিল এবং স্কুলে সে খুব পপুলার ছিল। কিন্তু সে এখন যখন বড় হয়েছে সে কিন্তু ভালো জব পায়নি, সে কিন্তু বাধ্য হয়ে টমের সাথে ওই শু ওয়্যার হাউসে মানে ওই জুতোর কারখানাতে কিন্তু সেও কাজ করে। এবং এই জিম ওকোনারকে আমাদের টম একবার নিয়ে আসবে কার জন্য? লরার জন্য, অ্যাজ এ জেন্টলম্যান কলার মানে কি? পাত্র হিসাবে। দেখো আমরা জানি যে মেয়ে দেখতে যাওয়া, এই যে মেয়ে দেখতে যায়, এই মেয়ে দেখতে যে ছেলেগুলো যায় তাদের কি বলা হয়? জেন্টলম্যান কলার। তাহলে আমরা দেখতে পাবো জিমকে অ্যাজ এ জেন্টলম্যান কলার হিসাবে নিয়ে আসবে কে? আমাদের টম। কার জন্য? লরার জন্য। এই জিমের কিন্তু একটা বেসিক রোল রয়েছে। জিম যখন নাটকে আসবে মানে জিম যখন লরার বাড়িতে যাবে, মানে অ্যামান্ডাদের বাড়িতে যাবে তার লরার জেন্টলম্যান কলার হিসাবে লরাকে দেখতে যাবে, জিম কিন্তু একটা রিয়েলিস্টিক টাচ দেবে। কোথায়? লরার লাইফে। জিম একটা রিয়েলিস্টিক টাচ দেবে কার লাইফে? লরার লাইফে। কারণ লরার কাছে ওই যে ইউনিকর্নটা আছে সেই ইউনিকর্নের সিংটা কিন্তু ভেঙে যাবে জিমের হাতে লেগে। এটা কি সিম্বলাইজ করবে তখন? যে ইউনিকর্নের সিং ভেঙে গেল মানে ইউনিকর্ন একটা সিম্পল ঘোড়া হয়ে গেল, সেটা আর কোনো ম্যাজিক্যাল ঘোড়া রইলো না, ম্যাজিক্যাল হর্স রইলো না। সিং থাকলে সেটা একটা ইউনিকর্ন, সিং না থাকলে একটা সিম্পল একটা নর্মাল ঘোড়া। তাহলে এই যে লরার যে ইলিউশন, সেই ইলিউশনটা ভেঙে যাবে কার দ্বারা? জিম ওকোনরের দ্বারা। তা জিম কিন্তু আমাদের যে উইংফিল্ড হাউসহোল্ড একটা রিয়েলিস্টিক টাচ দেবে, বাট জিম নিজেও কিন্তু একজন এসকেপিস্ট। দেখো জিমকে বললাম একজন ভালো স্টুডেন্ট ছিল এবং ভালো অ্যাথলিট ছিল, সে কিন্তু মনের মতো চাকরি পায়নি, সে কিন্তু বাধ্য হয়ে কি করছে? আমাদের টমের সাথে সু ওয়্যার হাউসে কাজ করছে, সেও একজন কি? এসকেপিস্ট। আমরা যখন নাটকটা পড়বো তখন দেখবে আমরা এই থিমগুলোকে আরো বেশি করে আলোচনা করব। তা দেখো আমরা এখানে পেয়ে গেলাম জিম ওকোনারকে, সে হচ্ছে টম এবং লরার বন্ধু, পুরনো বন্ধু, এবং সে হচ্ছে লরার জেন্টলম্যান কলার। নেক্সট ক্যারেক্টার হচ্ছে আমাদের মিস্টার উইংফিল্ড। এই মিস্টার উইংফিল্ডকে বেসিক্যালি আমরা একটা মাইনর ক্যারেক্টারের দলে ধরতে পারি, কিন্তু এনার রোল কিন্তু সারা নাটকে দেখতে পাওয়া যায়। ইনি কিন্তু কখনোই অন স্টেজ এনাকে আমরা দেখতে পাবো না, এনাকে সবসময় আমরা অফ স্টেজ দেখতে পাবো। এবং দেখতে পাবো যে এনার একটা বড় ছবি আমাদের কি বলবো ওদের যে লিভিং রুম, সেই লিভিং রুমে একটা বড় ছবি কিন্তু টাঙানো রয়েছে। কার ছবি টাঙানো রয়েছে? মিস্টার উইংফিল্ডের ছবি টাঙানো রয়েছে। এই মিস্টার উইংফিল্ড হচ্ছে অ্যামান্ডার হাজবেন্ড এবং লরা এবং টমের বাবা এবং অ্যামান্ডার হাজবেন্ড হচ্ছে কি? মিস্টার উইংফিল্ড বেসিক্যালি টেলিফোন কোম্পানিতে চাকরি করতেন এবং তিনি লং ডিস্টেন্সের প্রেমে পড়ে যায়, মানে দূরত্বর প্রেমে পড়ে যান এবং বাড়ি ত্যাগ করে চলে যায় 16 বছর আগে। মানে নাটক শুরু হচ্ছে তার 16 বছর আগে মিস্টার উইংফিল্ড বাড়ি ত্যাগ করে চলে গেছেন। তার শুধুমাত্র একটা বাড়িতে ছবি আছে, আর কিচ্ছু নেই। তাহলে মিস্টার উইংফিল্ড অন স্টেজ অ্যাপিয়ার হচ্ছেন না, কিন্তু তিনি এই যে এসকেপ মেকানিজমটাকে, এই যে ইলিউশনারি যে জগৎটাকে, এই যে টোটাল যে নাটকের সবাই যে ফ্রাস্ট্রেটেড সিচুয়েশনটাকে কিন্তু সেখান থেকে যে বেরিয়ে আসতে চাইছে, সেই এসকেপটাকে কিন্তু বারবার প্রেজেন্ট করছে, প্লাস মেমোরিটাকেও প্রেজেন্ট করছে কে? ওই মিস্টার উইংফিল্ডের ছবিটা। দেখো মিস্টার উইংফিল্ডের ছবি টাঙানো আছে, মানে বাস্তবে লোকটি নেই কিন্তু তার ছবি টাঙানো রয়েছে, তার মানে কি? মেমোরিটাকে তিনি কিন্তু বারবার প্রেজেন্ট করছেন। তা দেখো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম? আজকের ক্লাসে আমরা টেনিসি উইলিয়ামস সম্পর্কে জানলাম। আর কি জানলাম? আর জানলাম আমরা নাটকটা সম্পর্কে, নাটকের মানে রিটেন ডেট জানলাম, পাবলিকেশন জানলাম, পারফরমেন্স ডেট জানলাম, এবং নাটকের থিমগুলোকে, সিম্বলগুলোকে এবং নাটকের যে ক্যারেক্টারগুলোকে সেগুলোকে জানলাম। তো বেসিক্যালি দেখো আমরা বুঝতে পারলাম যে টেনিসি উইলিয়ামস তার এই গ্লাস ম্যানেজারি নাটকের মাধ্যমে টোটাল একটা আমেরিকান দিনের কন্ডিশন, মানে সেই সময়কার যে আমেরিকার কন্ডিশন, ওই যে আমেরিকান ড্রিমে যেখানে বলা হচ্ছে সবাই ইকুয়ালিটি হবে, সবাই ইকোনমিক্যালি সোশ্যালি ডেভেলপ হবে, সেই ডেভেলপমেন্টের জন্য সবাইকে কি করতে হবে? প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। আর যত লাইফে ব্যস্ততা, যত লাইফে দৌড়াদৌড়ি, তত লাইফে কি নেমে আসবে? ফ্রাস্ট্রেশন নেমে আসবে। দেখবে গ্রামের মানুষেরা শহরের মানুষদের চেয়ে অনেক শান্তিতে থাকে, কারণ শহরের লাইফ কি? ব্যস্ত লাইফ, দৌড়াদৌড়ি লাইফ, কিন্তু গ্রামে অতটা ব্যস্ততা আর দৌড়াদৌড়ি নেই, গ্রামের মানুষরা অনেকটা কিন্তু শান্তিতে থাকে। এই যে ব্যস্ততা, এই যে দৌড়াদৌড়ি, এটা আমাদের কি করে? এটা আমাদের বেশি ফ্রাস্ট্রেটেড করে দেয়।
সেই ফ্রাস্ট্রেশন থেকে আমরা সবাই এসকেপ করতে চাই। টোটাল যে এসকেপ মেকানিজম বা টোটাল যে ইলিউশনারি একটা ওয়ার্ল্ড, সেটাকে কিন্তু গ্লাস মিনিজারিতে আমাদের টেনেসি উইলিয়ামস খুব সুন্দর করে প্রেজেন্ট করছেন। দেখো টাইটেলটাই কত সুন্দর, দেখো গ্লাস মিনেজারি মানে কাঁচের চিড়িয়াঘর বা কাঁচের চিড়িয়াখানা, যেটা ভঙ্গুর, যেটা সবসময় ভেঙে যেতে পারে। মানে আমাদের যে মেমোরি বা আমাদের যে ইলিউশন বা আমাদের যে যেটা আমরা বলবো এসকেপ, সেই এসকেপ সবসময় করা সম্ভব নয়। ইলিউশন ভেঙে আমাদের কি করতে হবে, বাস্তবের মুখোমুখি হতে হবে। আমরা যখন নাটকটা পড়বো, নাটকে দেখতে পাবো যে প্রত্যেকটা ক্যারেক্টার ইলিউশনের মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে কি করতে হয়েছে, একটা টাইম আমাদের বাস্তবের মুখোমুখি হতে হচ্ছে। তো পরবর্তী ক্লাসে আমরা যখন নাটকটা পড়বো তখন সেগুলোকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে নেব। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই মানে অবোঝা জায়গাটা যেটা বুঝতে পারবে না সেটা ক্লিয়ার করে দেওয়ার। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।